নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে আরো একবার সনির্বন্ধ অনুরোধ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই ছোট্ট উদ্যোগকে আর্থিকভাবে সহায়তা করার জন্য। 10 বার তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। 20 বছরেরও বেশি, বেশিরভাগটা সময়টাই বিজেপির সঙ্গে তার সমঝোতা, তার অ্যালায়েন্স ছিল, মাঝে দু একবার আরজেডি কংগ্রেসের সঙ্গে। সদ্য তিনি 75 বছর পার করেছেন। শারীরিকভাবে তিনি খুব একটা সুস্থ নন, এটা রাজনীতির খবর যারা রাখেন তারা দীর্ঘদিন ধরেই বলছেন। তিনি হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাজনীতির অলিন্দে জোর গুজব যে নীতিশ মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করছেন, তাকে সম্মানজনক পুনর্বাসন দেয়া হবে রাজ্যসভায় বা অন্য কোনো ভাবে। কারণ দেওয়াল লিখনটা অনেকদিন আগে থেকেই স্পষ্ট ছিল। যদিও বিহারের নির্বাচনী প্রচারে নীতিশ বাবু বা সুশাসন বাবুর মুখকে সামনে রেখেই এনডিএ ভোটে লড়েছিল। অমিতজি অবশ্য বলেছিলেন যে, প্রচারের আগেই বলেছিলেন যে এবার এনডিএ জিতলে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হবে। কিন্তু সেটা নিয়ে ভোটের আগে খুব বিতর্ক হয়। আরজেডি কংগ্রেস রেড়ে করে ওঠেন যে নীতিশ কুমারকে বিজেপি সরিয়ে দেবে। তারপর অমিতজি বলেন, না, নীতিশ কুমারই আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, মুখ্যমন্ত্রীর কুর্সি খালি নেই। তারপর পাটলিপুত্রের গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে এবং নীতিশ কুমার, দেখুন, এখন তো সাংবাদিকদের সঙ্গে খুব একটা কথা বলেন না, দলের নেতাদের অ্যাক্সেসও তার কাছে খুব সীমিত, একটা ঘনিষ্ঠ কোটেরির মধ্যে তিনি চলাফেরা করেন। সেই নীতিশ কুমার যদি শেষ পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরে দাঁড়ান, তাহলে সমাজবাদী রাজনীতিতে একটা যুগের অবসান হবে। আমি প্রয়াত শঙ্করসন ঠাকুর, সাংবাদিক, তার একটা বই কয়েকদিন আগে পড়েছিলাম, ব্রাদার্স বিহারি। তাদের লালু প্রসাদ যাদব এবং নীতিশ কুমারের রাজনীতির উত্থান, তাদের দুজনের কাজ করার ধরন, ব্যক্তি নীতিশ কুমার, অসাধারণ ডিটেলিং আছে, অসম্ভব সুখপাঠ্য বই। জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়ার উত্তরসূরি এই নীতিশ কুমার। তিনি কিন্তু সৎ রাজনীতিক, এতদিন রাজনীতির আঙিনায় আছেন, এতদিনের মুখ্যমন্ত্রী। দুর্নীতির কাদা তার সাদা পাঞ্জাবিতে লাগেনি এবং তার পরিবারের কোনো সদস্যকেই তিনি রাজনীতির আঙিনায় আনেননি। যদিও শোনা যাচ্ছে তার ছেলে নিশান্ত কুমার, যিনি বিআইটি মেসরার একজন ইঞ্জিনিয়ার, তিনি জেডিইউতে আসবেন এবং প্রয়োজনে তাকে উপমুখ্যমন্ত্রী করা হবে। এখনো পর্যন্ত যা পরিস্থিতি, বিহারে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হিসাবে ইস্তফা দেবেন, সময়ের অপেক্ষা, সিদ্ধান্ত হয়ে গেছে। হোলির দিন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেডিইউ এর নেতা সঞ্জয় ঝায়ের সঙ্গে কথা বলে পুরো বিষয়টা ফাইনালাইজ হয়েছে। আগে থেকে আলোচনা চলছিল, হোলির পরেই এটা চূড়ান্ত রূপ দেওয়া হবে। সঞ্জয় ঝা কিন্তু এবিভিপি করতেন, তাহলে একটা পাবলিশিং এর ব্যবসা ছিল। তিনি বিজেপি এবং জেডিইউ এর মধ্যে যোগসূত্র বজায় রেখে চলেন। সেই সঞ্জয় ঝা অমিতজির বার্তা নিয়ে পাটলিপুত্রে আসেন। সম্ভবত নীতিশ কুমারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে আপনারা এটা জানতে পারবেন, হয়তো আজকে না হলে 5 দিন বাদে হবে, কিন্তু একদম স্পষ্ট পাটলিপুত্রের সিংহাসনের অধীশ্বর বদল হচ্ছেন। সম্ভবত বিজেপির কোনো নেতা মুখ্যমন্ত্রী হবেন, সম্ভবত অমিত শাহের ঘনিষ্ঠ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় হতে পারেন, উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, বা বিজেপি যেমন চমক দেখাতে অভ্যস্ত, এই দুই কন্টেন্ডারের মধ্যে থেকে না বেছে একেবারে প্রথমবারের কোনো বিধায়ককে তারা বিহারের কুর্সিতে বসাতে পারেন। দেখুন, নীতিশ কুমারের সঙ্গে জেডিইউ এর সঙ্গে বিজেপির দীর্ঘদিনের অ্যালায়েন্স, কিন্তু বিজেপির যে কোর এজেন্ডা সেটা কিন্তু নীতিশ বিহারে লাগু হতে দেননি।
নীতিশকে যারা ইনক্লুসিভ পলিটিক্স করতেন, সেই জন্য মুসলমান ভোটও কিন্তু জেডিইউ পেত, এবং জেডিইউ বিজেপির অ্যালায়েন্স থাকায় বিজেপিও তার সুবিধা পেয়েছে। সর্বশেষ বিধানসভা নির্বাচনে মুসলিম অধ্যুষিত সীমাঞ্চলে এনডিএ 14টা আসন পায়, তাক লাগানো ফল। মহাগঠবন্ধন 1টা, মিম 6টা। আরারিয়া, কিষানগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, সেখানে এনডিএর প্রার্থী মুসলিম ভোট পেয়েছে এই কারণেই যে নীতিশ কুমার ওই জোটের নেতা। নীতিশ বিজেপির কোর এজেন্ডাকে বিহারে লাগু করতে দেননি। বিজেপি এবার 89টা আসন পেয়েছে, জেডিইউ 85টা। বিজেপির অন্দরে দীর্ঘদিনের দাবি, আমরা এখন সিনিয়র পার্টনার, আমাদের কেন মুখ্যমন্ত্রী করা হবে না। 2020-তেও তাই হয়েছিল, কিন্তু লিভারেজ অফ দ্য স্মল গাই, এই ফর্মুলা মেলে নীতিশ কুমার 5 বছর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন। বারবার তার সঙ্গে মতবিরোধ হয়েছে মোদিজি, অমিত শাহ। নরেন্দ্র মোদীকে যখন এনডিএ প্রধানমন্ত্রী পদপ্রার্থী করলো 2013, নীতিশ কুমার বেরিয়ে এসেছিলেন এনডিএ থেকে। তারপর 2015 আরজেডি, জেডিইউ, বাম, কংগ্রেস মিলে বিজেপির জয়ের রথ বিহারে রুখে দিয়েছিল। বিজেপি মাত্র 55টা আসন পায়। তারপরে আবার নীতিশ কুমার এনডিএর ফোল্ডে চলে আসেন। আইএনডিআই জোটের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হওয়ার ইচ্ছা ছিল নীতিশের, কিন্তু দিদিমণি বাগড়া দেওয়ায় সেটা হয়নি। আবার তিনি ফিরে আসেন এনডিএর ফোল্ডে এবং এনডিএর সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে লড়ে। এখন চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি, জিতন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং বিজেপির একটা বড় অংশের দাবি যে বিহারে যে মদের উপর সার্বিক নিষেধাজ্ঞা আছে সেটা প্রত্যাহার করে নেওয়া হোক। কারণ এই নিষেধাজ্ঞার ফলে একে রাজকোষের ক্ষতি হচ্ছে, অন্যদিকে বেআইনি মদের রমরমা কারবার, বহু মানুষ বিষ মদ খেয়ে মারা যাচ্ছেন। অর্থাৎ এটা লাভের লাভ কিছু হচ্ছে না। কিন্তু মহিলা ভোট ব্যাংককে সুরক্ষিত রাখার জন্য, মাতৃশক্তিকে বার্তা দেওয়ার জন্য নীতিশ কিন্তু এই সিদ্ধান্তটা বেশ অনেকদিন আগেই নিয়েছিলেন এবং তার সুফল তিনি ভোটের ময়দানে পেয়েছেন। এটা নিয়েও কিন্তু জেডিইউ এর সঙ্গে এলজেপি, বিজেপি, হিন্দুস্তান আওয়াম মোর্চার একটা বিরোধ, এবং নীতিশের দলের অনেকেই কিন্তু চাইছেন যে এই নিষেধাজ্ঞাটা এবার প্রত্যাহার করা হোক। এই নিষেধাজ্ঞার ফলে রাজস্বের যেমন ক্ষতি হচ্ছে, একই সঙ্গে মদের কারবারও বিহারে বন্ধ করা যায়নি, বরঞ্চ সীমান্তবর্তী রাজ্যগুলো থেকে বেআইনিভাবে মদের পাচার বহুগুণ বেড়ে গেছে। এই আবহে নীতিশ কুমারের সরে দাঁড়ানো, বিহারে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী দেশের রাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম নেবে। জেডিইউ কি তার 85 জন বিধায়ককে ধরে রাখতে পারবে, নাকি জেডিইউ এর পরিষদীয় দলে ভাঙন এখন সময়ের অপেক্ষা? যেভাবে একনাথ সিন্দেকে শিবসেনা থেকে ভাঙিয়ে এনে প্রথমে বিজেপির শীর্ষ নেতৃত্ব তাকে মুখ্যমন্ত্রী করেন, তারপর বিজেপি মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে চোখ ধাঁধানো ফল করার পর দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী হন, একনাথ সিন্দেকে উপমুখ্যমন্ত্রী হতে হয়। যদিও একনাথ সিন্দের শিবসেনা, যেটা আসল শিবসেনা, তার ভাঙন হয়নি, কিন্তু যেমন মহারাষ্ট্রে বৃহন্মুম্বাই পুরসভা নির্বাচনে বিজেপি প্রথমবার তার মেয়র পেয়েছে, কিন্তু শিবসেনার পরিষদীয় দলে ভাঙন হয়নি ঠিকই, কিন্তু জেডিইউ এর পরিষদীয় দলের ভাঙন কি রক্ষা সম্ভব হবে? কারণ জেডিইউ এর নির্বাচিত বিধায়কদের একটা বড় অংশ বিজেপিতে যেতে চান। নিশান্ত কুমার দলে যোগ দেওয়ার পর কি তাকে উপমুখ্যমন্ত্রীর পদ দেয়া হবে? রাজনীতিতে একেবারে অনভিজ্ঞ তিনি, নাকি নীতিশের কোনো আস্থাভাজনই বিহারের উপমুখ্যমন্ত্রী হবেন? এইসব প্রশ্নগুলো ঘুরছে। অবশ্যই বিজেপির বহুদিনের স্বপ্ন পূরণ হওয়ার পথে বিহারে তাদের নিজের মুখ্যমন্ত্রী। পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম জনতা দল ইউনাইটেডের রাজ্য সভাপতি অমিতাভ দত্তর সঙ্গে। কি বললেন অমিতাভ বাবু, শুনেন। অমিতাভ দা, বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে নীতিশ কুমারের যুগ শেষ হতে চলেছে। 10 বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, দীর্ঘ 2 দশকেরও বেশি। নীতিশ যুগের অবসান এবং খবর পাওয়া যাচ্ছে উনি রাজ্যসভায় যাচ্ছেন।
তা কি সমীকরণ দাঁড়াচ্ছে বিহারে? বিহারে এই মুহূর্তে যে পরিস্থিতি বা খবর, তাতে বিজেপি তো চিফ মিনিস্টার হবে বিজেপি থেকে। এখন কে হবে সেটা বিজেপি পার্টি তৈরি করবে, এর বাইরে তো অন্য কিছু হবার সম্ভাবনা নেই। হঠাৎ করে এই ধরনের একটা ডেভেলপমেন্ট হলো কেন, যে নীতিশ কুমারকে সামনে রেখেই এনডিএ ভোটে লড়েছিল? দেখুন, নীতিশ কুমার শারীরিকভাবে মানসিকভাবে উনি সুস্থ ছিলেন না, এটা আমরা জানতাম। কিন্তু নীতিশ কুমারের যে অরা, ওনার যে বিহারে তার রাজনৈতিক বা সামাজিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজ উনি করেছেন গত 20-21 বছর ধরে, মাঝে কয়েকদিন বাদ দিয়ে, সেটা ভারতবর্ষের ইতিহাসে একটা অত্যন্ত বিরল এবং দুর্লভ ঘটনা। একজন চিফ মিনিস্টারের উপরে কোনো দুর্নীতির আঁচ লাগেনি। আমরা জানি, যারা পার্টি ইনসাইডার, আমরা জানি যে নীতিশ কুমার যদি শুধুমাত্র নন করাপ্ট চিফ মিনিস্টার ছিলেন তা নয়, হি ওয়াজ অ্যান ইনকরাপ্টেবল চিফ মিনিস্টার। তাকে করাপ্ট করা যায়নি, তাকে করতে পারেনি। আমরা মনে করছি যে ভারতবর্ষের শেষ শিক্ষিত সমাজবাদী সৎ রাজনীতিক যিনি ক্ষমতায় ছিলেন, সেই যুগের অবসান হলো। এটা নীতিশ কুমারের শেষ হলো না, একটা যে সমাজবাদী আন্দোলন ছিল পিছিয়ে পড়া মানুষের জন্য, জাত ধর্ম এই বিভাজনের বাদ দিয়ে ইনক্লুসিভ গ্রোথ, সমস্ত মানুষের জন্য গণতান্ত্রিক সমাজবাদের উপর ভিত্তি করে 20-21 বছর ধরে তিনি একটা রাজ্য পরিচালনা করেছেন। একক সংখ্যাগরিষ্ঠতা কখনো ছিল না, এবং বিজেপির মতো একটি দলের তিনি সহায়তায় চালিয়েছেন, তাদের সমর্থনে চালিয়েছেন। কিন্তু বিজেপির কোনো এজেন্ডাকে উনি সেখানে লাগু করেননি। তিনি সেই এজেন্ডা লাগু করেছেন যার উপরে ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছে, যার উপরে আম্বেদকরের চিন্তা ভাবনা, লোকনাথ জয়প্রকাশ নারায়ণ লোহিয়ার চিন্তা ভাবনা, যাকে ইনক্লুসিভ গ্রোথ বলা হয়, এবং সামাজিক ন্যায়, সোশ্যাল জাস্টিস, তার উপরে ভিত্তি করে নীতিশ কুমার সরকার চালিয়েছেন। আজকে সেই যুগের অবসান ঘটল। নীতিশের ছেলে নিশান্ত কুমার, যে বিআইটি মেসরা থেকে ইঞ্জিনিয়ার হয়েছে, এতদিন সেই অর্থে কোনো রাজনীতিতে তার যোগ ছিল না, তিনি নাকি যুক্ত হচ্ছেন এবং আগামী দিনে তাকে উপমুখ্যমন্ত্রী হিসাবে দেখা যাবে। এখন জনতা দলের জেডিইউর যারা কর্মকর্তা নেতারা রয়েছেন বিহারের বাইরে, তো সেই অর্থে পাওয়ার পলিটিক্সে জনতা দল ইউনাইটেড নেই কোথাও। তো পাওয়ার পলিটিক্সের একমাত্র বিহারি জায়গা, সেই জায়গায় জনতা দল ইউনাইটেডের কার্যকর্তারা, যারা নেতারা, যারা আইডিওলজি বেসড পলিটিক্স করে এসছে, এটাও একটু মানতে হবে, যেটা হয়তো আমি বাদ দিয়ে গেলাম, যে আইডিওলজি বেসড লাস্ট পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল আইডিওলজি, আমি ধর্মের ভিত্তিতে, আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, এইটা তো রাজনৈতিক ফিলোসফি নয়, এটা ফেথ বেসড পলিটিক্যাল সিস্টেম। কিন্তু একটা রাজনৈতিক পলিটিক্যাল ফিলোসফি, যে অর্থনীতি, সমাজ এবং রাজনীতি, অ্যাডমিনিস্ট্রেশনের উপর ভিত্তি করে যে ফিলোসফি তৈরি হচ্ছে, সেটা পলিটিক্যাল ফিলোসফি। তাহলে যারা এই ফিলোসফি এবং আইডিওলজিতে বিশ্বাস করে জনতা দল ইউনাইটেড করে এসছে বা জনতা দলের সাথে যুক্ত থেকেছে, ভারতবর্ষের বহু জায়গায় বহু লোক জেডিইউর সাথে যুক্ত আছে, যারা জানে তারা কোনোদিন রাজনৈতিক ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু তারা যুক্ত থেকেছে এই কারণে যে আমাদের একটা আইডিওলজিক্যাল বেস জায়গা আছে, সেই জায়গায় আমরা আছি, একটা জায়গায় যেখানে আমার আদর্শগতভাবে, নীতিগতভাবে, চিন্তাগতভাবে আমার সাথে আজুর্য রয়েছে, সেরকম জায়গায় আছে। সেই জায়গাটার পতন ঘটলো, এবং সেটা বিহারের লোকেরা, পার্টির দলের লোকেরা মানতে পারছে না, এখনো মানেনি, বিক্ষোভ হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে আমি মনে করি সব বিক্ষোভ খুব বেশি টিকবে না, কারণ ভারতবর্ষের গণতন্ত্রের যে ধারা, গত স্বাধীনতার পর থেকে রাষ্ট্র ক্ষমতা যেখানে, মানুষ সেখানেই থাকে।
আমার শেষ এবং জনতা দল নীতিশের ছেলে, আমি তার সাথে আমার আলাপ নেই, তবে আমি দেখেছি, আমি মনে হয় না তার ভিতরে, আমি খুব রায় নিয়েই বলতে পারি, যেমন এক সময় লোকে বলেছিল যে নীতিশ কুমারের প্রাইম মিনিস্টারের মেটেল রয়েছে, মেটেল মানে তার যে শক্তি মেটেল। হ্যাঁ, আমি এখনো মনে করি ভারতবর্ষের যত রাজনৈতিক নেতা ছিল গত 20 বছরে, নীতিশ কুমার উড হ্যাভ বিন দ্য বেস্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তার কারণ হচ্ছে সততার নিরিখে, এবং রাজনীতি করাটা কোনো জাত, ধর্ম, ব্যক্তি, পরিবার ইত্যাদির জন্য নয়, নিজের জন্য নয়, মানুষের জন্য। সেইটা করার জন্য নীতিশ কুমারের থেকে শ্রেষ্ঠ ব্যক্তি গত 20-25 বছরে ভারতবর্ষের রাজনৈতিক স্তরে আমি কাউকে দেখিনি। দলমত নির্বিশেষে বললাম, যারা যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় ছিলেন, তাদেরকে মাথায় রেখেই আমি এই কথাটা বললাম, নীতিশ উড হ্যাভ বিন দ্য বেস্ট প্রাইম মিনিস্টার, দি বেস্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। হয়তো আগামী প্রজন্ম ওনাকে মনে রাখবে যে নীতিশ কুমার ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ছিলেন। যদিও বিহার আজকে সেই অর্থে সেই জায়গায় পৌঁছতে পারেনি যেটা উড়িষ্যা পৌঁছেছে নবীন পট্টনায়কের হাত ধরে, সেটা হয়তো বিহার পৌঁছতে পারেনি, কিন্তু বিহারের স্ট্রাকচারটা উনি করে দিয়ে গেলেন। অ্যাডমিনিস্ট্রেশন হোক সেখানে, বা তার আইন শৃঙ্খলা, কানুন ব্যবস্থা, যেগুলো একটা সরকার চালানোর জন্য যেগুলো প্রয়োজন হয়, সেই মেটেরিয়াল কিন্তু নীতিশের ছেলের ভিতরে বিন্দু মাত্র নেই। তাই জন্য আমার যে মনে হয়েছে, আমি এটা ব্যক্তিগত স্তর থেকে বুঝছি, এখন রাজনীতিতে অনেক কিছু করতে পারে, এখন সেই জায়গায় সেখানে আর নীতিশ কুমারের ছেলের কাছ থেকে জনতা দল ইউনাইটেডের কর্মকর্তাদের, কার্যকর্তাদের হয়তো পাওয়ার কিছু নেই। বলুন, তাহলে জনতা দল ইউনাইটেড কি তার নিজের ফ্লককে ধরে রাখতে পারবে, নাকি ভাঙন অবশ্যম্ভাবী? আমি তো ভাঙন কথাটা ব্যবহার করব না, ডিসব্যান্ডল মানে চুরমার হয়ে যাওয়া। আমি এটা অনেকদিন আগে থেকেই, দেখুন এটা তো একদিনে হয়নি, একটা বাড়ি একদিনে আপনি ভাঙতে পারবেন না, ভেঙে যাচ্ছে, ওই টর্পেটো মেরে দেখা যায় যুদ্ধের সময় তো ভেঙে যায়, কিন্তু একদিনে ভাঙেনি, এটা দীর্ঘদিন ধরেই এটা চলছে। সবাই নীতিশ কুমারকে পাল্টুরাম বলেছেন। হ্যাঁ, আজকে আমি নীতিশ কুমারকে ডিফেন্ড করছি না, নীতিশ কুমারকে রাজনৈতিক কর্মী হিসাবে আমার ডিফেন্ড করার জায়গাটা কম, কারণ যে সময় উনি ভারতবর্ষের নেতা হতে পারতেন সেই সময় উনি বিহারেই গুটিয়ে বসে রইলেন। যখন 2005 সাল থেকে 2010 সাল, এই 5টা বছর বিহারে এক্সেম্পলারি তিনি শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। 2জন জনতা দলের এমএলএ এমপি জেলে ছিল, ফাস্ট ট্র্যাক কোর্টে 55,000 লোককে জেলে ঢোকানো হয়েছিল, তার মধ্যে বহু ছিল জনতা দল ইউনাইটেডের লোক, যারা নেতা কর্মী, যারা ওখানে ক্রাইমের সাথে যুক্ত ছিল। এবং বিহারের মতো একটা রাজ্যে তিনি সাহসের সাথে তিনি অ্যাবলিশ করে দিয়েছিলেন এই মদ, যেটা চোরাগোপ্তা হচ্ছে বটে, কিন্তু ধরা পড়লে তার জন্য শাস্তি রয়েছে বিরাট। মেয়েদের যে সুরক্ষা, বিহারের মতো রাজ্যে যেখানে মেয়েরা বিকেল 4টার সময় বেরোতে পারত না, এখন সেই মেয়েরা সেখানে একটা লিডিং কন্ডিশনে রয়েছে, সামাজিক যে পরিবর্তন হয়ে গেছে। জাতের লড়াইতে আগে আপনারা জঙ্গল রাজ তো বিহারি উপকে বলা হতো, সেখানে জাতের লড়াই বিহারে আজকের দিনে একটা ইনস্ট্যান্ট দেখাতে পারবেন না। গত 20 বছরে একটা দাঙ্গা নীতিশ কুমারের সময় হয়নি, হিন্দু মুসলমানের দাঙ্গা, যেখানে বিজেপি সরকারের পরিচালক শক্তি, সেইখানে একটা দাঙ্গা নীতিশ কুমার করতে দেয়নি চিফ মিনিস্টার হিসাবে। তাহলে একজন মানুষ সে যখন চলে যায়, অপসৃত হয়ে যায়, তাকে ঘিরে ধরে যদি একটা রাজনৈতিক দল থাকে, সেই দলটা ডিসম্যান্টেল হয়ে যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে আমি ব্যক্তি হিসাবে মনে করি। এখন যদি অন্য কোনো রকম ভাবে সেখান থেকে রিসারেকশন হয়, আমি চাইবো রিসারেকশন হোক, আমি চাইবো, কারণ আমরা জনতা দল ইউনাইটেডের প্রতিষ্ঠাতা সদস্য, আমরা চাইবো যে এই দলটা আবার ফিরে আসুক, মানুষকে রাস্তা দেখাক, কারণ অর্থনৈতিকভাবে ভারত ভয়ানক কঠিন পরিস্থিতিতে চলে যাচ্ছে, বিশেষ করে বেকারত্ব, এবং তার সাথে সাথে যেভাবে অর্থনৈতিক ভাবে একীকরণ হয়ে যাচ্ছে, যারা ধনী ব্যক্তি এবং একটি বিশিষ্ট রাজ্যের শিল্পপতিরা যেভাবে সমস্ত কিছু কিনে নিচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা জিনিস। আগে তো খালি আমরা পোর্ট অথবা মাইন্স দেখেছি, এখন গ্রামের ছোট ছোট দোকান পর্যন্ত তারা কিনে নিচ্ছে।
যেভাবে মানুষকে অর্থনৈতিকভাবে মানুষকে ইয়ে করে দেওয়া হচ্ছে, পঙ্গু করে দেওয়া হচ্ছে ভারতবর্ষের মানুষকে, এটা অত্যন্ত বিরল ঘটনা। এবং সেখানে জনতা দল ইউনাইটেডের মতো একটা সমাজবাদী দলের অত্যন্ত প্রয়োজন ছিল। নীতিশ কুমার সর্বভারতীয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি, তিনি সেই ইচ্ছাও প্রকাশ করেননি। তিনি তার রাজনৈতিক যে ধারা ছিল সেই রাজনৈতিক ধারায় সমাজবাদী আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে, সমাজবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারতবর্ষের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের ক্ষতি হয়েছে। বিহারে উনি 20 বছর 21 বছর শাসন কায়েম করে তিনি বিহারকে রাস্তা দেখিয়েছেন, কিন্তু ভারত ক্ষতিগ্রস্ত হয়ে গেল। থ্যাংক ইউ অমিতাভ দা। নমস্কার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.